অন্নপূর্ণা যোজনার কিন্তু বড় আপডেট এসে গেছে, যেখানে আপনারা আপনাদের স্ট্যাটাস কিভাবে চেক করবেন, কীরকম কী জিনিস আসলে সেখান থেকে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারবেন বা সমস্যাটার সমাধান করতে পারবেন। পুরো ব্যাপারটা আমি দেখাবো আজকে, এবং কোন পোর্টালে গিয়ে এটা চেক করবেন, তার জন্য আপনি কিভাবে ক্লেম করবেন, আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটার জন্য কোন সমস্যার কী সমাধান হবে, আমি প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট এখানে বলে দেবো এই ভিডিওতে। আজকের ভিডিওটা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেন, তাহলে এরপরে আপনার যে কোনো সমস্যা এসে থাকুক, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি সেটার সমাধান করতে পারবেন। নমস্কার, আমি পলাশ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার নতুন একটি ভিডিওতে। তো আপনারা অনেকেই এইরকম প্রচুর স্ট্যাটাসে এরার দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম ফর ফার্দার ভেরিফিকেশান, আন্ডার প্রসেস, ফর ফার্দার ভেরিফিকেশানের অন্য একটা কারণ, ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেইলিওর এরার, ফর ফার্দার ভেরিফিকেশনের আরও একটা কারণ, অ্যাপ্রুভ বা রিজেক্ট মেবি ফার্দার ভেরিফিকেশন, এরকম অনেক রকম স্ট্যাটাস আসছে। কার কোন স্ট্যাটাস আসছে এবং সেই স্ট্যাটাস থেকে বেরিয়ে যাওয়ার জন্য বা এটাকে রিজলভ করার জন্য, সমস্যাটাকে সমাধান করার জন্য আপনি কি করবেন সেই পুরো ব্যাপারটা আমি বলবো। সবার প্রথমে আপনাদের সঙ্গে আমি মেইন যে ওয়েবসাইটটা সেটা শেয়ার করতে চাই, কারণ সেখানে গিয়ে পুরো জিনিসটা করতে হবে। আমি লিঙ্ক অবশ্যই নিচে দিয়ে দেবো, socialregistry.wb.gov.in, socialregistry.wb.gov.in। এই ওয়েবসাইটটা আপনারা এতদিনে জেনে গেছেন, প্রচুর কাজে লাগছে। এখানে দুটো দিক দেখতে পাচ্ছেন, একদিকে হচ্ছে সিটিজেন অর ফ্যামিলি লগ ইন, আরেকটা হচ্ছে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। আপনারা অবশ্যই সিটিজেন বা ফ্যামিলির জন্য লগ ইন করছেন, তাহলে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে ওপেন হবে। এখানে আপনি যেটা করবেন, এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট দেবেন, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন, দেওয়ার পরে ওটিপি যাবে মোবাইল নাম্বারে, ক্যাপচাটা দেবেন এবং সেই ওটিপিটা চাইবে। সেই ওটিপিটা চাওয়ার পরে ওখানে আপনি আপনার পরবর্তী প্রসেসটা করতে পারবেন। ঠিক আছে, এবার ওখানে যখন আপনি চেক করছেন বা ক্লেম করছেন, তখন আপনার বিভিন্ন রকমের স্ট্যাটাসে এরার আসতে পারে। যখন অলরেডি আপনার রেজিস্টার করা আছে তখনই এটা হচ্ছে, কারণ আপনার যদি অলরেডি রেজিস্টার করা না থাকে তাহলে আপনার ওরকম কোনো সমস্যার কথা নেই। তো আপনি সেই সব ক্ষেত্রে এই রকম যে এরারগুলো আসছে, সেই এরারগুলোর কারণ কি এবং তার কোনটার কিভাবে সলিউশন, সবার প্রথমে আমি একটু ব্যাপারটা বুঝিয়ে দিই। যখন আপনার এখানে ক্লেম করার ব্যাপার আসবে, তখন সবার প্রথমে আপনাকে সদস্য নির্বাচন করতে হবে, মানে কোন সদস্যের সমস্যা হচ্ছে আমি দেখাবো সেই জায়গাটা। তারপরে তার কারণটা নির্বাচন করবেন। দু রকম কারণ দেওয়া আছে। একটা কারণ বলা আছে, আবেদন আপনি যখন করেছেন তখন তার বিবরণে আপনি কিছু ভুল করেছেন, সেটা আপনি বলছেন। দ্বিতীয় অপশনটা চুজ করা মানে ভুলবশত তাদের তরফ থেকে, মানে সরকারের তরফ থেকে আপনাকে অযোগ্য হিসাবে নির্বাচন করা হয়েছে। মানে আপনি সব ঠিক করেছেন এবং আপনার টাকা পাওয়ার কথা, কিন্তু আপনাকে টাকা দেওয়া হয়নি বা নির্বাচন করা হয়নি, সেটা আপনি বলতে চাইছেন। এবং তার করেসপন্ডিং কিছু রিমার্কস লিখবেন। আমি এইটাও বলে দেব যে কোনটার জন্য আপনি কি রিমার্কস লিখবেন, এবং যদি তার সাপোর্টিভ কোনো ডকুমেন্টস থাকে তাহলে সেই ডকুমেন্টসটা কোনো ক্ষেত্রে বাড়ির দলিল হতে পারে, কোনো ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের ডকুমেন্টস হতে পারে, কোনো ক্ষেত্রে ব্যাংকের কোনো পাসবইয়ের কপি হতে পারে, বিভিন্ন রকম জিনিস হতে পারে। সেই জিনিসটা যেটা সাপোর্টিভ সেটা আপনি ছবি হিসাবে হোক, ফাইল হিসাবে হোক আপলোড করবেন। এবার এখানেও একটা ব্যাপার আছে যে সব সময় আপনার না আপলোড করলেও হবে, আপনার জেপিজি মানে ছবি এবং পিডিএফ ফরম্যাটে আপলোড করতে পারবেন, কিন্তু সাইজ 50 থেকে 200 কেবির মধ্যে হবে। এবং ফাইনালি আপনি সাবমিট ক্লেম করবেন। আপনার যদি সাপোর্টিভ কোনো ডকুমেন্টস দেওয়া না থাকে তাহলে ওটা ছাড়াই করবেন। শুধুমাত্র যেই মেম্বার তার নামটা চুজ করবেন, ওখানে লিস্ট থাকবে, দেখিয়ে দিচ্ছি কীরকম, তারপরে এর মধ্যে কোনটা কারেক্ট সেটা চুজ করবেন এবং বিবরণটা দেবেন, দিয়ে সাবমিট করে দেবেন, তাতেও হবে। যদি ফাইল চুজ করার থাকে, যদি মানে সাপোর্ট করার মতো, আপনার ক্লেমকে সাপোর্ট করার মতো কোনো ডকুমেন্টস থাকে, তাহলে অবশ্যই কিন্তু সেটা সাবমিট করবেন। এবার কীরকমভাবে লিখবেন দেখুন, কোনো ভুল যদি এরকম হয়, আবেদনকারী একজন গৃহবধূ কিন্তু ফর্মে ভুল করে গভর্নমেন্ট এমপ্লয়ি, গৃহবধূ চাকরি করেন না, সেখানে ইয়েস করে দিয়েছে, তাহলে আপনি সেক্ষেত্রে কি করবেন? তাহলে আপনি এইখানে আপনি রিমার্কসের ক্ষেত্রে লিখবেন, আমি ভুলবশত আমার কর্মসংস্থানের অবস্থা হিসাবে সরকারি চাকরিজীবী নির্বাচন করেছি, কিন্তু আমি একজন গৃহবধূ এবং বর্তমানে আমার কোনো আয়ের উৎস নেই, অনুগ্রহ করে এটা সংশোধন করে আমার আবেদনটি অনুমোদন করুন। এটা বাংলায় লিখতে পারেন।
আপনি ধরুন এটা বাংলায় লিখতে চাইছেন না, আপনি কাউকে দিয়ে ইংলিশে লিখে নিন, আপনি ট্রান্সলেট করিয়ে নিন, আপনি এআইকে দিয়ে ট্রান্সলেট করান, গুগল ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করান, আপনি মুখে বলুন গুগল ট্রান্সলেটারে সে ইংলিশে ট্রান্সলেট করে দেবে, আপনি সেটাও করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি এটা মাথায় রাখবেন, ডকুমেন্টস আপলোড করা বাধ্যতামূলক নয়, কিন্তু রিমার্কস লেখাটা কিন্তু একরকম বাধ্যতামূলক, কারণ সেটা থেকেই তারা বুঝতে পারবে আপনি কি বলতে চাইছেন, আপনি কি কারণে ক্লেমটা করছেন, কি হিসাবে ক্লেম করছেন, সেই হিসাবে ওরা সেই জিনিসটাকে রিজলভ করবে। এটা কিন্তু একটা ভালো ব্যাপার, কারণ যখনই এই জিনিসটা পোর্টালটা আপডেট হচ্ছে তখনই কিন্তু কমপ্লেন করা এবং আপডেট করার সুযোগ দিচ্ছে। এবং সরকার এটাও বলছে যে আপনি যদি দেখতে পান কেউ প্রচুর ইনকাম করছে, মাসে 2 লাখ 5 লাখ ইনকাম করছে, তাও সে অন্নপূর্ণার ভাণ্ডার পাচ্ছে, তাহলে আপনি তার ডিটেলস দিয়েও আপনি এখানে অবশ্যই কমপ্লেন করতে পারেন যে এ কেন পাচ্ছে। যাই হোক, আমি আমাদের ব্যাপারটাকে দেখি। সবার প্রথমে দেখুন যে এখানে কতগুলো নাম দেওয়া আছে। ধরুন এটা একটা ফ্যামিলি মেম্বারের ডিটেলস। পিয়ালি দত্ত, ফিমেল, ডেট অফ বার্থ। মলয় দত্ত, মেল, ডেট অফ বার্থ। সুবীর দত্ত, মেল, ডেট অফ বার্থ। মৌসুমী দত্ত, ফিমেল, ডেট অফ বার্থ। দেওয়া আছে ডিটেলস। আপনি যার ধরুন এখানে 2 জনের পাশে টিক দেওয়া আছে, কারণ অন্নপূর্ণা ভান্ডারের যখন আপনি করছেন তখন ফিমেলদের পাশে টিক দেওয়া থাকবে, খুব স্বাভাবিক। আপনি যার জন্য করতে চান, ধরুন পিয়ালি দত্তর জন্য করতে চান, তাহলে এই এখানে ক্লিক করবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এবং তারপরে দুটো অপশন আছে, রিজন অফ ক্লেম, যেটা আমি বললাম অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, মানে আপনি আপনার এন্ড থেকে কিছু গড়বড় করেছেন সেটা বলছেন। দ্বিতীয় হচ্ছে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল অর অ্যাপ্লিকেশন রিজেক্টেড, আপনাকে ইনএলিজিবল করে দেওয়া হয়েছে বা আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে ভুলবশত, মানে অর্গানাইজেশনের পক্ষ থেকে বা গভর্নমেন্টের পক্ষ থেকে ভুলভাবে কিছু হয়েছে। এবং সেটা চুজ করার পরে আপনি এখানে রিমার্কস লিখবেন এবং সাপোর্টিভ ডকুমেন্টস যেটা বললাম সেটা আপলোড করবেন, এই পুরো পদ্ধতিতে। এবার আমরা এক এক করে দেখব কোনটার ক্ষেত্রে কি হচ্ছে। সবার প্রথমে ধরুন বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস অ্যাপ্রুভড, এটা সবচেয়ে আনন্দের বিষয়। কনগ্রাটস, আপনাদের কাছে 3,000 টাকা ঢুকে গেছে, অনেক অনেক অভিনন্দন আপনাদেরকে। এরকম তনুশ্রী নয় রাম যে এখানে দেখাচ্ছে, সেরকম যদি আরও কাউট থাকে যাদের নামের নিচে অ্যাপ্রুভ দেখাচ্ছে, তার মানে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং আপনি চেক করলেই পেয়ে যাবেন, কোনো রকমভাবে কোনো অসুবিধা নেই। এবং তার ক্ষেত্রে কাদের কাদের ঢুকে গেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান, আমরা জানতে পারবো। এবং তার সঙ্গে কারা কারা পাননি সেটাও জানান, এবং কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন, কারণ আমরা এর ওপরেও ভিডিও করব যে কোথার টাকাটা ডিসবার্স করা হয়েছে, দেওয়া হয়েছে কোন কোন জেলার। আপনারা জেলা জানালে আমরা সেইভাবে সেই ভিডিও বানাতে পারবো। আপনারা নিজেদের নাম এবং জেলাটা অবশ্যই মেনশন করবেন যারা দেখছেন। দ্বিতীয় হচ্ছে যেটা আসছে সেটা হচ্ছে আন্ডার প্রসেস। এটা একটু ব্যাপারটা বুঝতে হবে। আন্ডার প্রসেস মানে কি? আন্ডার প্রসেস মানে খুব সিম্পল ব্যাপার, যে আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে, হতে পারে আপনার জবের মধ্যে এটা সাবমিট করতে বলা হয়েছিল জুলাই মাসের, আপনি সেই ডেটের মধ্যে সাবমিট করেননি, তারপরে করেছেন, এটা একটা কারণ হতে পারে। বা কোনো কমপ্লিকেশনের কারণে আপনার মিউনিসিপ্যালিটি লেভেলের হতে পারে, আপনার পঞ্চায়েত লেভেলের হতে পারে, আপনার কর্পোরেশন লেভেলের হতে পারে, আপনার ডিএম লেভেলে হতে পারে, কোনো একটা কারণে আপনার এটা অ্যাপ্লিকেশনটা আটকে আছে বা স্টেটাসটা আপনার আন্ডার প্রসেস আছে, চেকিং চলছে। এটাও হতে পারে যে আপনি দেরিতে আপডেট করেছেন বলে এটা এখনো প্রসেস আছে, প্রসেস কমপ্লিট হয়নি। বলা হয়েছিল যে জুলাইয়ের একটা পার্টিকুলার ডেট পর্যন্ত যারা সাবমিট করবেন তাদের এটা হবে, বাকিদেরটা পরের ধাপে হবে, হতে পারে সেপ্টেম্বরে আপনাদের হবে। তো তার জন্য আন্ডার প্রসেস, এখনো প্রসেস কমপ্লিট হয়নি, ঠিক আছে। এটা নিয়েও খুব বেশি কিছু চিন্তা করার কিছু নেই, কারণ এখনই বলছে না আপনারটা কি ক্যান্সেল হয়েছে নাকি রয়েছে, না অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে, কিচ্ছু বলছে না, প্রসেস চলছে। তৃতীয় কেস হচ্ছে যেখানে দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন। এবার এই ফর ফার্দার ভেরিফিকেশনে সাধারণত 3টে কেস দেখা যাচ্ছে। একটা, এখানেও ফর ফার্দার ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন, এখানেও দেখতে পাচ্ছেন, এখানেও দেখতে পাচ্ছেন, 3টে কেসে। সুন্দরী দাস, এখানেও সুন্দরী দাস, ওখানে রিয়া মুখার্জি, ধরুন 3 জন আছে, 3 জনেরই এটা দেখাচ্ছে, কিন্তু 3 জনের কারণটা আলাদা, একটু বুঝতে হবে। এখানে দেখুন ভালো করে, কোনো কারণ মেনশন নেই। কি কারণ বোঝা যাচ্ছে না, মেনশন করেনি, এইটা অনেকের আসছে। দ্বিতীয় কেসে, এটা প্রথম কেসে যদি আমি ভালো করে বলি, এই কেসে আপনার সেই অর্থে কিছু করার নেই, সরি টু সে, বাট এই মুহূর্তে আপনি কিসের ক্লেম করবেন, কি হিসাবে ক্লেম করবেন, কারণ আপনি তো জানেন না প্রবলেমটা কি হয়েছে। ফার্দার ভেরিফিকেশন কিসের হচ্ছে আপনি তো বুঝতেই পারছেন না, তা আপনি ক্লেম করার জন্য আপনাকে তো বুঝতে হবে যে এই প্রবলেম হচ্ছে, তাই আপনার
তার সাপোর্টিভ আপনি এটা বলতে পারেন যে আমার এন্ড থেকে ভুল হয়েছে বা আপনাদের এন্ড থেকে ভুল হয়েছে, এই আমার সাপোর্টিভ ডকুমেন্টস, এই একটা কারণ। আপনি কিছুই তো বলতে পারছেন না, তার কারণ এখনো তো জানেনই না, আপনিই জানেন না। দ্বিতীয়টা বলছে কি, ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার এনকোয়ারি পেজ ইনকাম ট্যাক্স। পেজ ইনকাম ট্যাক্স সেইটার রেসপেক্টে বলছে। ব্যাপারটা একটু বুঝি। ধরুন আপনি, এটা কি হতে পারে, এক নাম্বার কেস হতে পারে যে আপনি ইনকাম ট্যাক্স আপনি হয়তো দেন না, কিন্তু বা আপনি ইনকাম ট্যাক্স দেন, এবার কিন্তু ইনকাম ট্যাক্স, দেখুন একটা ব্যাপার বুঝতে হবে, ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করা আর ইনকাম ট্যাক্স দেওয়া, ইনকাম ট্যাক্সে কোনো অ্যামাউন্ট কাটা, দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনার ইনকাম যদি 12 লাখ, স্যালারিড পার্সন না হলে, যদি বিজনেস করেন 12 লাখ, আর যদি স্যালারিড পার্সন হন তাহলে 12,75,000 পর্যন্ত আপনার একটা ছাড় থাকবে। তার ওপরের ইনকামের ওপরে আপনার স্ল্যাব পড়বে, ইনকামের স্যালারি স্ল্যাব পড়বে ইনকাম ট্যাক্সে। এবার আইটি রিটার্ন আমরা সবাই করি, কেউ কেউ এমন করি যাদের স্যালারি হয়তো ইয়ারলি 12 লাখ বা 12,75,000 ক্রস করেনি, আবার কেউ কেউ এমনও করি যারা অলরেডি এটা ক্রস করে গেছে। সরকার জানতে চেয়েছে যে কাদের কাদের ক্রস করেছে। অনেকে ভুলবশত এইটা করতে পারে যে আমার ক্রস করেনি কিন্তু আমি আইটি রিটার্ন করি, সেটাতে মার্ক করে দিয়েছে। সরকার পরে গিয়ে চেক করছে, আরে এ দিয়েছে আইটি রিটার্ন করে, কিন্তু এর তো ইনকাম 12 লাখ যা প্রুফ দিচ্ছে বা প্যান কার্ড যা বলছে তাতে হচ্ছে না, তাই এটাকে আরেকটু ভেরিফিকেশন করতে হবে, এটা আরেকটু করতে হবে, এটা ফার্দার ভেরিফিকেশনের দরকার আছে। আপনি এটা যখন বুঝতে পারছেন, বা উল্টো হয়েছে, আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন করেছেন, কিন্তু করার পরে আপনার হয়তো কোনো ফাইল মিসিং আছে, কিছু একটা গন্ডগোল হচ্ছে, সেটা হতে পারে। আপনি যদি বুঝতে না পারেন যে কি হচ্ছে, আপনি বলুন ইনকাম অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, যে আপনি ধরুন ইনকাম ট্যাক্স রিটার্ন করেন, ফাইল রিটার্ন করেন, কিন্তু আইটিআর ফাইল আপনার রয়েছে, কিন্তু 12 লাখের ওপরে ইনকাম নয়, আপনার ইনকাম ধরুন 10 লাখ, তাহলে ইয়ারলি, তাহলে আপনি অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট মার্ক করুন। করার পরে এখানে এটা মার্ক করার পরে আপনি এখানে রিমার্কসে লিখুন, ডিটেলসে লিখুন, ব্যাপারটা বাংলায় হোক ইংলিশে হোক আপনি লিখুন যে আমি এই রকম ভুলবশত আইটিআই ফাইল আমি রিটার্ন করি, কিন্তু আমার ইনকাম 12 লাখের বেশি নয়, আমার ইনকাম 10 লাখ 8 লাখ যেটা, সেটা বলুন। এবং তার সঙ্গে এটাও লিখুন যে ভুলবশত আমি ইনকাম 12 লাখ ক্রস না করা সত্ত্বেও আমি এখানে ইনকাম ট্যাক্স রিটার্নে মার্ক করেছি, যেহেতু আমার আইটিআর ফাইল রয়েছে, এটা আমার বোঝার ভুল, তার জন্য আমার এই ভুলটা হয়েছে, দয়া করে আপনি এখানে এই জিনিসটাকে সংশোধন করে আমাকে উপকৃত করুন। এবার তার সাপোর্টিভ আপনি কি করতে পারেন, আপনার স্যালারি স্টেটমেন্ট দিতে পারেন, আপনার প্যান কার্ডের ডকুমেন্টস দিতে পারেন, এগুলো আপলোড করে দিতে পারেন, এটা সাপোর্টিভ ডকুমেন্টস হিসাবে হতে পারে। তো সেইটা আপনি করে ছেড়ে দিন, হয়ে গেল, এবং অ্যাপ্লাই করে দিন। এবার দ্বিতীয়টা কি হচ্ছে, যখন দেখাচ্ছে যে ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার এনকোয়ারি মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া। এবার এটা কিন্তু রুরাল এরিয়ার বলছে না, আরবান এরিয়ায় বলছে। এবার দেখুন, আগে বুঝতে হবে যে এই রুমের কথা বলেছে, 3 রুমস, রুম বলতে কি বোঝাচ্ছে। ধরুন আপনি দেখছেন যে আপনার একটা স্নানের ঘর আছে, আপনার একটা খাওয়ার ঘর আছে, আপনার একটা শোয়ার ঘর আছে, আপনি 3টে রুম মার্ক করে দিলেন, কিন্তু এইগুলো রুম নয়। রুম বলতে এখানে কাউন্ট হবে, শোয়ার ঘরটা কাউন্ট হবে, লিভিং রুমটা কাউন্ট হবে, এবং শোয়ার ঘর আর লিভিং রুমটা সেক্ষেত্রে কাউন্ট হবে। খাওয়ার ঘর কাউন্ট হবে না, স্নান ঘর বা শৌচালয়, টয়লেট, বাথরুম এগুলো কাউন্ট হবে না, ব্যালকনি কাউন্ট হবে না, এইগুলো রুম হিসাবে কাউন্ট হবে না। শোয়ার ঘরকে রুম বলতে পারেন, যে ঘরে দরজা এবং জানলা আছে সেরকম রুমকে বলা হবে ডাইনিং রুম, লিভিং রুম, এইগুলোকে রুম হিসাবে কাউন্ট করা হবে। তো আপনার 3টের বেশি কি পাকা ঘর আছে? ঘর বলতে থাকার ঘরের কথা বলছে, সেটা কি আছে? আপনি হয়তো যে কোনো রুম, রান্নাঘর, বাথরুম, একটা রুম মিলিয়ে আপনি 3টে মার্ক করেছেন, কিন্তু যে ডকুমেন্টস দেখা যাচ্ছে তাতে সেটা ম্যাচ করছে না, তাই ওরা এই জিনিসটা বলছে হয়তো যে মোর দ্যান 3 রুমস আরবান এরিয়ার এই জায়গাটা আন্ডার এনকোয়ারিতে রয়েছে, আপনি ভুল মার্ক করেছেন। তাহলে আপনি কি করবেন, আবারও নিজের ডিটেলস যারটা তারটা সিলেক্ট করবেন, অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট বলবেন,
এবং তারপরে যেহেতু আপনি ভুল দিয়েছেন, আপনি এখানে ডিটেলসে লিখবেন ব্যাপারটা, সহজে লিখবেন যে আমি আমরা রান্নাঘর, খাওয়ার ঘর এবং শোয়ার ঘর মিলিয়ে 3টে রুম আছে, আমি সেটাকে রুম হিসাবে কাউন্ট করেছিলাম, আমার বুঝতে অসুবিধা হয়েছিল, ভুল হয়েছিল, এটাকে ফর্মাল ল্যাঙ্গুয়েজে আপনি লিখবেন, কাউকে দিয়ে লিখে নিতে পারেন। এবং আপনার বাড়ির যদি কোনো দলিল বা কিছু থাকে যেটা আপনার সাপোর্টিং ডকুমেন্টস, তাহলে আপনি সেটা দিতে পারেন। হয়ে গেল। এরপরে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ফেইলিওর এরার কোড 2। ব্যাংক ভ্যালিডেশন ফেইলিওর মানে ব্যাপারটা হচ্ছে ব্যাংকের ভ্যালিডেশনে কিছু ফেইলিওর হয়েছে। এবার এটা কি কি হতে পারে? 1 নাম্বার সবচেয়ে বড় ব্যাপার যেটা হতে পারে সেটা হচ্ছে ডিবিটি লিংক নেই, 1 নাম্বার। আরেকটা হতে পারে প্যান কার্ডের কোনো সমস্যা, আরেকটা হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে, আপনি যেই ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন তার সঙ্গে ডিবিটি লিংক যেটা আছে সেটা হয়তো অ্যাক্টিভেট নেই, ডিবিটি লিংক যেটা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা হয়তো অ্যাক্টিভেট নেই। হতে পারে যে ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে, মানে ওখানে টাকা ঢুকছে না, অন্য কোনো কারণও হতে পারে, প্রচুর কারণ হতে পারে, কেওয়াইসি করা নেই এটাও হতে পারে। এরকম কোনো একটা সমস্যা হয়তো আছে যার জন্য এটা ব্যাংকের এন্ড থেকে কিছু একটা সমস্যা হচ্ছে, টাকা ঢুকছে না। আপনি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই এটাও আপনি ক্লেম করতে পারেন যে আমার এরকম বা মাল্টিপল অ্যাকাউন্ট আছে, কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটায় যাবে টাকা ঢুকবে, সেই ব্যাপারটা আপনার যদি ক্ল্যারিফাই করার জায়গা থেকে আপনি এখানে ক্লেম করুন, অবশ্যই অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট বলে আপনার এন্ড থেকে যদি কিছু ভুল হয়ে থাকে, এবং আপনি ডিটেলসটা সেটা লিখে আবারও সাবমিট করুন। লাস্ট যেটা আসছে সেটা রিজেক্টেড। এবার রিজেক্টেডের সাথে কিন্তু এইটা অনেক সময় আসছে মেবি ফার্দার ভেরিফিকেশন। এই যে মৌমিতা ঘোষ দেখাচ্ছে মেবি ফার্দার ভেরিফিকেশন, তার মানেটা দেখুন, হতে পারে আপনি টাকা প্রথম থেকেই পাচ্ছেন না, আবার এটাও হতে পারে যে আপনার প্রথমে টাকা ঢুকেছে আবার টাকা ঢোকা বন্ধ হয়ে গেছে। আপনি এখানে অনেকেরই কিন্তু জুলাই মাসে টাকা পেয়েছে, আগস্টে রিজেক্ট হয়ে গেছে, ভুলবশত অযোগ্য হিসাবে চিহ্নিত হয়ে গেছে। এবার অনেকের সিএ বা ট্রাইব্যুনালে তাদের কেস চলছে, সরকার থেকে কিন্তু বলা হয়েছিল কেস চলাকালীন যতক্ষণ না এটার মীমাংসা হবে ততক্ষণ পর্যন্ত তারা টাকা পেতে থাকবে, কিন্তু আপনার হয়তো 1 মাস চলে বন্ধ হয়ে গেছে। তা আপনি এটা লিখুন, আপনি সেই জায়গাটায় এখানে আপনি সিলেক্ট করে আপনি এখানে বলবেন যে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল, কারণ আপনি জানেন আপনার পাওয়া উচিত, এটা সরকারের তরফ থেকে ভুল হয়েছে, তাই আপনি এইটাকে টিক করবেন এবং এখানে ডিটেলসে লিখবেন। কি লিখবেন? এই ব্যাপারটাই লিখবেন যে আমার ট্রাইব্যুনালে কেস চলছে, আমি ডকুমেন্টস এখানে আপলোড করে দেবেন, বা সিএ এর কেস চলছে, আমি এখানে ডকুমেন্টস আপলোড করে দিয়েছি, যেখান থেকে আমার এখনো কিন্তু পেন্ডিং রয়েছে, সুতরাং কেস যেহেতু পেন্ডিং রয়েছে, মানে আপনাদের বক্তব্য অনুযায়ী আপনার টাকাটা পাওয়া উচিত, তো এটা আমার টাকা এখনো পাইনি, এই মাসে ঢোকেনি এবং এই স্ট্যাটাস দেখাচ্ছে, কাইন্ডলি এটার রিজলভ করুন, এটা করবেন। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? অ্যাপ্রুভ যদি দেখায় সরকার আপনার আবেদন অনুমোদন করেছে, আপনি 20 আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন, 20 থেকে 25 তারিখের মধ্যে আপনি পেয়ে যাবেন, আপনি ওই টাইম পর্যন্ত ধৈর্য ধরে বসুন। দ্বিতীয় হতে পারে যে আন্ডার প্রসেস, মানে এটা প্রক্রিয়ার মধ্যে চলছে, মানে পঞ্চায়েত হতে পারে, মিউনিসিপ্যালিটি, ডিএম অফিস, কর্পোরেশন অফিস, কোথাও একটা আটকে আছে। এবার আপনি কিচ্ছু করার দরকার নেই, কোনো ক্লেম করবেন না অযথা, আপনি একটু অপেক্ষা করুন, কারণ আপনি যতক্ষণ না বুঝতে পারছেন ততক্ষণ এখানে কিছু করবেন না। আর যেটা বললাম, যদি কোনো কারণ না থাকে ফর ফার্দার ভেরিফিকেশনে, তাহলে অপেক্ষা করুন। যদি ইনকাম ট্যাক্সের ব্যাপারটা থাকে তাহলে আপনি সেই ডকুমেন্টসটা দিন, আপলোড করুন এবং দেখান যে 1 লাখ বা বছরে 12 লাখের বেশি ইনকাম না হলে আপনি সেটা বলে আপনি সেখানে ক্লেম করবেন। এবং অবশ্যই মোর দ্যান 3 রুমের ক্ষেত্রেও আমি যেরকমটা বললাম যে আপনি এই ভুলটাকে, আপনি যে ভুলবশত এটা মার্ক করে দিয়েছেন সেটা বলে আপনি এখানে পুরো জিনিসটা ক্লেম করুন। ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর এরার কোড 2 যদি হয় তাহলে অবশ্যই চেক করুন আপনার কেওয়াইসি নেই, আধার লিঙ্ক নেই, ডিবিটি নেই, কি নেই, কোনটা প্রবলেম আছে, কোন জায়গাটা আটকে আছে, ডিবিটিটা চেক করুন এবং এটাকে অ্যাক্টিভেট করান। এবং রিজেক্টেড মেবি ফার্দার ভেরিফিকেশনের জন্য আপনার যদি সিএ বা ট্রাইব্যুনালে কোনো কেস চলে তাহলে সেই জায়গাটায় আপনি ক্লেম করুন, এবং ক্লেমে অবশ্যই বলুন যে ওদের এন্ড থেকে ভুল, সেই অপশনটাকে চুজ করুন এবং সেই জিনিসটার ডিটেলসটা কাগজ সহ আপলোড করুন। দেখুন, একটা ব্যাপার বুঝতে হবে, 3টে জিনিস মাথায় রাখবেন। এক তো ডিবিটি লিঙ্ক যেন থাকে, সে ব্যাপারটা মাথায় রাখবেন। অযথা ক্লেম করবেন না, যেখানে ক্লেম করার নয় ক্লেম করবেন না, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কিচ্ছু করার নেই।
আর ক্লিয়ার কমিউনিকেশন মানে হচ্ছে স্পষ্ট রিমার্ক, কি বলতে চাইছেন আপনি সেটা স্পষ্টভাবে ওখানে ক্লেইমের জায়গায় সেগমেন্টটাই লিখবেন। এখন 20 আগস্ট এই যাদের টাকা ঢুকে গেছে ঠিক আছে, 21 বা তার পরেও টাকা ঢুকতে পারে 25 আগস্ট পর্যন্ত। আর যদি না আসে তাহলে সেপ্টেম্বরের সেকেন্ড উইকে আসবে, ততদিন অপেক্ষা করতে হবে, কারণ ফার্স্ট ফেজের টাকা কিন্তু 20 বা তার আশেপাশে ডেটের মধ্যে 20 তারিখ বা 21 তারিখের মধ্যে চলে আসা উচিত। ঠিক আছে, আজকের ভিডিওটাকে আমরা এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে। যদি এইরকম আরও কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা যারা স্ট্যাটাস নিয়ে কনফিউজড হয়ে আছে তাদের সবার সাথে এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই থাকছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় হিন্দ, জয় ভারত, জয় পশ্চিমবঙ্গ।